হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটিতে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করব এবং কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। সাথে সাথে গ্যাসের গতীয় তত্ত্বের যে স্বীকার্যগুলি আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেখো, প্রথমত আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করব। দেখো, আমরা দেখেছি যে পি চাপে টি উষ্ণতায় পি চাপে টি উষ্ণতায় টি তাপমাত্রায় ঠিক আছে, এন মোল আদর্শ গ্যাসের ঠিক আছে অবস্থার সমীকরণ কি হয় না, অবস্থার সমীকরণ দেখো কি হয় না, পিভি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা, এখানে যখন এন মোল আদর্শ গ্যাসের কোন গ্যাসের আয়তন যদি ভি হয়, ঠিক আছে, এখানে আয়তনটা হবে কি, আয়তন ভি ঠিক আছে। তাহলে কি বলছি, পি চাপে টি তাপমাত্রায় এন মোল ভি আয়তনের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি হবে না, পিভি সমান এনআরটি। এখন দেখো, এখানে পিভি সমান এন মানে হচ্ছে এখানে কি, এন হলো মোল সংখ্যা। আবার মোল সংখ্যা সমান আমরা কি জানি, এটা সমান হয় প্রদত্ত ভর বাই আণবিক ভর বাই আণবিক গুরুত্ব লিখতে পারি, ঠিক আছে, প্রদত্ত ভর বাই আণবিক গুরুত্ব। আচ্ছা, এটাকে আমরা যদি লিখি, এন সমান কি হবে না, প্রদত্ত ভরকে আমরা ডাব্লু দিয়ে লিখছি আর আণবিক ভরকে ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার দেখো, তাহলে এন সমান কি হবে, ডাব্লু বাই এম। এমটা হচ্ছে আণবিক গুরুত্ব, ঠিক আছে, আর টি। ঠিক আছে, আর এখানে যদি ডাব্লু, আচ্ছা, এখানে পি এম সমান ডাব্লু বাই ভি আর টি। জাস্ট আমি এমটাকে দিয়ে নিয়ে গেছি, বাম পক্ষে নিয়ে গেছি, আবার ভিটা ডান পক্ষে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, ডাব্লু বাই ভি ইন্টু আর ইন্টু টি, ক্যাপিটাল টি, ইকুয়াল টু হবে পিএম। ঠিক আছে, আবার ডাব্লু বাই ভি, দেখো ডাব্লু বাই ভি কি না, গ্যাসের ঘনত্ব ডি সমান হয়, গ্যাসের ঘনত্ব ডি সমান হবে না ডাব্লু বাই ভি। ঠিক আছে, মানে গ্যাসের ভর বাই আয়তন সমান হয় গ্যাসের, আচ্ছা, গ্যাসের ভর বাই আয়তন সমান হয় গ্যাসের ঘনত্ব। তাহলে ডাব্লু বাই, এই যে ডাব্লু বাই ভি যে টার্মটা পেয়েছি এখানে, আমরা এর জায়গায় আমরা ডি লিখতে পারি, ডি আর টি ইকুয়াল টু পিএম। ঠিক আছে, এখানে আর ডি সমান কি হবে, ডি সমান হবে পিএম বাই আর টি। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, এটা ঘনত্ব পেয়ে গেলাম, এটা গ্যাসের ঘনত্ব পেয়ে গেলাম। ঠিক আছে, এটা গ্যাসের ঘনত্ব। এবার দেখো, এইখান থেকে আমরা গ্যাসের যে আণবিক ভর বা আণবিক গুরুত্ব সেটা নির্ণয় করতে পারবো। কি হবে, দেখো এখান থেকে কিভাবে বার করব না, পিএম ইকুয়াল টু ডি আর টি, আর এম ইকুয়াল টু হবে, আণবিক গুরুত্ব সমান হবে ডি আর টি বাই পি। দেখো, এই সমীকরণ থেকে কিন্তু আমরা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো।
দেখো এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যাবে আর এখান থেকে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করা যাবে। এবার দেখো যদি বলে যে গ্যাসের ঘনত্বের সাথে গ্যাসের যে ঘনত্ব, ঠিক আছে, গ্যাসের ঘনত্ব মানে ডি, গ্যাসের ঘনত্ব ডি, ঠিক আছে, পি গ্যাসের চাপ এবং উষ্ণতা, এদের সম্পর্ক কি হবে না? দেখো আমরা একটু আগে পেলাম যে ডি ইকুয়াল টু, এই যে এখান থেকেই পেয়েছি, দেখো এই যে এখানে ডিএম ইকুয়াল টু কি পেয়েছি, ডি ইকুয়াল টু পিএম বাই আর ইন্টু টি। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে পাচ্ছি যে ডি ইকুয়াল টু এই যে এম বাই আর, ঠিক আছে, এই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে এই টার্মটা কনস্ট্যান্ট হবে। তাহলে কি পাচ্ছি, আর ইন্টু, সরি আর নয়, এখানে এখানে যে টার্মটা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে পাবো আমরা পি এ বাই টি। ঠিক আছে, এখানে এই টার্মটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি অর ডি সমানুপাতি পি বাই টি। ঠিক আছে, তাহলে পি বাই এটা টি, ঠিক আছে, পি বাই টি। সেটা একটু ঠিক করে নিই। তাহলে কি পাচ্ছি না, ডি প্রপোর্শনাল টু পি বাই টি। ঠিক আছে, মানে গ্যাসের ঘনত্ব, ঠিক আছে, চাপের সাথে সমানুপাতিক এবং উষ্ণতার সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, মানে চাপ বাড়ালে কি হবে এটা আমরা জানি, যে এখান থেকেও বলতে পারি, দেখো যদি চাপ বাড়ানো হয়, ঠিক আছে, চাপ যদি বাড়ানো হয় গ্যাসের আয়তন কি হবে, কমবে। আর আমরা গ্যাসের ঘনত্ব ডি সমান কি জানি, এম বাই ভি। তাহলে গ্যাসের আয়তন যদি কমে তাহলে কি হবে, ঘনত্ব বাড়বে। ঠিক আছে, ডিটা বাড়বে এখানে, মানে চাপ বাড়ালে গ্যাসের কি হচ্ছে না, ঘনত্ব বাড়ছে। আবার এটা যদি ব্যাখ্যা করি উষ্ণতা বাড়ালে, দেখো উষ্ণতা বাড়ালে আমরা ওই এটা হচ্ছে বয়েলস ল থেকে পাচ্ছি আমরা। আর এই যেটা বলছি এখন সেটা হচ্ছে চার্লস ল থেকে। উষ্ণতা বাড়লে কি হয়, আয়তন বাড়ে। আর আয়তন যদি বাড়ে তাহলে ডি ইকুয়াল কি হবে না, এম বাই ভি, ঘনত্ব, ডি মানে ঘনত্ব, তাহলে আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কি হবে, কমবে। ঠিক আছে, এখানেও দেখো পি যদি বাড়ে ঘনত্ব কমছে, আবার এখানে দেখো পি বাড়লে ডি মানে ঘনত্ব বাড়ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘনত্ব, চাপ এবং উষ্ণতার সম্পর্ক। এবার আমরা এইখান থেকে কয়েকটা গাণিতিক প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে দেয়া আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এখানে উষ্ণতাটা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 570 মিলিমিটার চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে যেটা উষ্ণতা দেওয়া আছে, গ্যাসের উষ্ণতা দেওয়া আছে, গ্যাসের উষ্ণতা দেওয়া আছে, তাকে আমরা ক্যাপিটাল টি কেলভিন স্কেলে একটু যদি কনভার্ট করি, তাহলে এখানে দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে ক্যালভিন করার জন্য আমরা জানি 273 অ্যাড করতে হয়। ঠিক আছে, এটা ক্যালভিন হয়ে গেল, মানে কত হচ্ছে 300 ক্যালভিন। এটা দেওয়া আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে না, চাপ দেওয়া আছে, গ্যাসের চাপ, আমরা পি দিয়ে লিখবো। ঠিক আছে, প্রেসার। আচ্ছা, এখানে দেওয়া আছে 570 mm চাপ। ঠিক আছে, দেখো এখানে ট্রান্সফর্ম এটা করি আমরা, মিলিমিটার থেকে এটিএম এ কনভার্ট করব। দেখো আমরা জানি যে 760 mm এইচজি পারদ চাপ ইকুয়াল টু হয় 1 atm। ঠিক আছে, তাহলে এখান থেকে 570 যদি 570 mm
Hg সমান কত হবে না এটা হবে 570 বাই 760 atm ঠিক আছে এটা ঐকিক নিয়ম থেকে পাচ্ছি মানে এটা থাক ঠিক আছে এবার দেখো এটা দেওয়া আছে মানে 570 আচ্ছা এটাকে 57 বাই 76 লিখতে পারি আচ্ছা এটা 19 দিয়ে কাটবে মানে 19 3 যায় আর এটা হচ্ছে 19 ঠিক আছে 3/4 atm এটা থাক ঠিক আছে আর দেওয়া আছে কি কার্বন ডাইঅক্সাইডের প্রদত্ত ভর দেওয়া আছে তাহলে মোল সংখ্যা আমরা বার করে উঠতে পারবো দেখো মোল সংখ্যা সমান কি হয় প্রদত্ত ভর বাই আণবিক ভর বা আণবিক গুরুত্ব ঠিক আছে তাহলে এখানে প্রদত্ত ভর দেওয়া আছে 2.2 এখন দেখো CO2 যদি আণবিক ভর বার করি কি হবে CO2 ঠিক আছে এটা কি হবে না কার্বনের 6 6টা প্রোটন 6টা নিউট্রন ঠিক আছে অক্সিজেনের কি হবে না অক্সিজেনেরও 8টা প্রোটন 8টা নিউট্রন কিন্তু এখানে অক্সিজেন দুটো আছে মানে কত হবে এখান থেকে পাচ্ছি 12 32 40 44 আচ্ছা 44 তাহলে ডিভাইডেড বাই 44 আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1/20 1/20 মোল সংখ্যা পেয়ে গেলাম 1/20 এখন দেখো আদর্শ গ্যাসের যে সমীকরণ তা আমরা কি জানি পিভি সমান এন আর টি এখানে আমাদেরকে বার করতে বলেছে যে গ্যাসটির আয়তন কত হবে মানে ভি সমান হবে এনআরটি বাই টি এখানে বলে রাখি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে তাহলে এখানে যদি এখানে ক্যালকুলেশনটা করি এখানে যদি প্রথমে ভ্যালুগুলো পুট করবো আমরা দেখো এন এর ভ্যালু ছিল 1/20 তাহলে 1/20 থাক পি ছিল মানে 57/76 মানে 57 তো পরে 76 হয়ে যাচ্ছে না এখানে আমরা এটাকে কেটেছিলাম মানে কি ছিল না 3/4 ছিল 3/4 হ্যাঁ দেখি 3/4 ছিল হ্যাঁ 3/4 ছিল ঠিক আছে আর আর এর ভ্যালু কত পাচ্ছি আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ঠিক আছে আর টি এর ভ্যালু আমরা 300 পেয়েছি 300 আর এখানে পি এর ভ্যালু আচ্ছা পি এর ভ্যালু পুট করা হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে টি আচ্ছা এটা কেটে গেল টি এটা কাটবে 100 জে ঠিক আছে আর 5 জে আচ্ছা 5 এটা 25 দিয়ে কাটবে 25 তাহলে 25 ইন্টু 0.0821 0.0821 ইন্টু 25 আচ্ছা এখানে এখানে 0.0 আচ্ছা ঠিকই আছে এখানে দেখি ক্যালকুলেশনটা 0.5 ইন্টু 82 ইন্টু ডিভাইডেড বাই আচ্ছা এখানে ক্যালকুলেশনে কোথাও গোলমাল হয়েছে কি এটা 300 ছিল 300 পুট করেছি টিটা আরটা হচ্ছে 0.0821 এটা এনটা হচ্ছে 1/20 আর এখানে চাপ ছিল 3/4 তাহলে 4 5 জে ঠিক আছে 300 সে করেছি 5 আচ্ছা এখানে একটু ক্যান্সেল করা ভুল হয়েছে এখানে হবে 520 জে হবে যেখানে গোলমালটা হয়েছে দেখো এখানে 520 জে হবে ঠিক আছে তাহলে এটা কত হবে 20 আচ্ছা 20 এটা ইয়ে করেই হয়ে যাবে মুখোমুখি হয়ে যাবে 1.642 ঠিক আছে আনসার হবে লিটার আচ্ছা তাহলে এত লিটার
আমাদের এখানে গোলমাল হয়েছিল কাটাকুটিতে 25 করেছিলাম 5, ঠিক আছে। এবার দেখো নেক্সট ম্যাথটা দেখবো আমরা, ঠিক আছে। দেখো নেক্সট ম্যাথটি কি বলেছে না, 1 বায়ুমণ্ডলীয় চাপে বলছে 1 বায়ুমণ্ডলীয় চাপে এবং 27°C তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড গ্যাসের ঘনত্ব কত, ঠিক আছে। মানে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে কি কি দেওয়া আছে, বায়ুমণ্ডলীয় চাপটা দেওয়া আছে, বায়ুমণ্ডলীয় চাপ, মণ্ডলীয় চাপ, ঠিক আছে, যার ভ্যালু দেওয়া আছে P = 1 atm, এটা দেওয়া আছে গিভেন, ঠিক আছে। আর দেওয়া আছে 27°C, তাহলে তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রাকে আমরা টি দিয়ে লিখবো, আর 27°C কেলভিনে করলে কত পাবো, 27 + 273, মানে এটা হয়ে যাবে 300 কেলভিন, 300 কেলভিন। আর কি দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিডের ঘনত্ব আছে, নাইট্রিক অ্যাসিড বলেছে, নাইট্রিক অক্সাইড বলেছে, নাইট্রিক অক্সাইড মানে এর, ঠিক আছে, যে আণবিক ওজন হবে, এর আণবিক ওজন কত হবে, আণবিক ওজন, দেখো এখানে নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন হচ্ছে 7টা প্রোটন 7টা নিউট্রন, নাইট্রোজেন হয়ে গেল, প্লাস অক্সিজেনের 8টা প্রোটন 8টা নিউট্রন, ঠিক আছে। তাহলে কত হবে, এটা হবে কত হচ্ছে, 28 হচ্ছে, 28, ঠিক আছে। এবার আমাকে কি বার করতে হবে না, ঘনত্ব বার করতে হবে। আর একটু আগে দেখো ঘনত্বের আমরা ফর্মুলা পেয়েছি, ঠিক আছে, D = PM/RT, PM/R × T। তাহলে এখানে এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব, ঠিক আছে। তাহলে P এর ভ্যালু কত আছে 1, M এর ভ্যালু হচ্ছে 28, R এর ভ্যালু আমরা জানি, R এর ভ্যালু কত হয় না 0.0821, আর T এর ভ্যালু 300, ঠিক আছে। যদি পুট করি তাহলে কত হবে দেখো, এক মিনিট দেখি, 128 / 300 × 0.02, আচ্ছা 0.0821, তাহলে যে আনসারটা সেটা হচ্ছে 1.136, ঠিক আছে, গ্রাম পার লিটার হচ্ছে, গ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে ঘনত্ব হচ্ছে কত না 1.36 গ্রাম পার লিটার, ঠিক আছে, বোঝা আছে। আচ্ছা অঙ্কগুলোই যদি অসুবিধা থাকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে। এটা আমরা ওই যে একটু আগে করলাম D = PM/RT, ওই ফর্মুলাতে পুট করেছি, আর এর আগের যেটা, ঠিক আছে, এটা আমরা ওই আদর্শ গ্যাসের যে সমীকরণ সেইখান থেকে পুট করি, সেইখান থেকে মানে PM = PV = nRT, এই সমীকরণে আমরা ডাটাগুলো পুট করেছি, ঠিক আছে। এবার দেখো আমরা যে আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্ব আছে, ঠিক আছে, গ্যাসের যে গতীয় তত্ত্ব আছে সেই গতীয় তত্ত্বগুলি আলোচনা করব। তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্ব, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ঠিক আছে। দেখো এমনিতে তো কি হয় না, প্রত্যেকটি গ্যাসের নির্দিষ্ট এবং স্বতন্ত্র কি আছে, চরিত্র আছে বা প্রকৃতি আছে, কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস এই গ্যাসের যে বিভিন্ন গ্যাস আছে তাদের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন, এবং সেই যে বৈশিষ্ট্য, গ্যাসের যে সাধারণ বৈশিষ্ট্য, সেই সাধারণ বৈশিষ্ট্যগুলি গ্যাসের গতীয় তত্ত্ব নামে পরিচিত, ঠিক আছে। তাহলে গ্যাসের গতীয় তত্ত্বে কি বলছে না, বলছে যে প্রতিটি গ্যাস, ঠিক আছে, প্রতিটি গ্যাস
প্রতিটি গ্যাস, ঠিক আছে, অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। দিয়ে তৈরি, গঠিত, যে তৈরি বা গঠিত, ঠিক আছে। এই যে ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্রতম, এই ক্ষুদ্র কণাগুলিকেই বলা হয়, ঠিক আছে, এই কণাগুলিকে বলা হয় অণু। এই কণাগুলিকে অণু বলে, ঠিক আছে। তাহলে প্রতিটি গ্যাসই অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এবং এই কণাগুলোকে বলা হয় অণু। এই ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় অণু। দ্বিতীয় গ্যাসের গতীয় তত্ত্ব কি? না, এই যে গ্যাসের যে অণুগুলি, এগুলো দেখতে কিরকম হয়? না, গোলাকার হয় এবং কঠিন হয়, ঠিক আছে। তাহলে গ্যাসের অণুগুলি অণুগুলি গোলাকার, ঠিক আছে, গোলাকার হয় এবং আচ্ছা, গোলাকার, এটা বলেটা বোঝাচ্ছে না, ঠিক আছে, অণু বলে, আর এটা কি হচ্ছে, গোলাকার হবে। গোলাকার, ঠিক আছে, এবং কি না, এবং কঠিন হয়। গ্যাসের অণুগুলি কি হয়? কঠিন, কঠিন, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর গ্যাসের গতীয় তত্ত্ব কি বলছে? না, এই যে গ্যাসের অণুগুলি, এই যে গ্যাসের অণুগুলি কি হয় না, সব দিক থেকে সদৃশ্য, মানে একই দেখতে, ঠিক আছে, সব দিক থেকে সদৃশ্য, সদৃশ্য, ঠিক আছে, ঠিক আছে, সদৃশ্য, ঠিক আছে, একই হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যে চতুর্থ গ্যাসের গতীয় তত্ত্ব, সেটা কি না, গ্যাসকে যে পাত্রে রাখা হয়, ধরো এখানে একটা পাত্র আছে, এইখানে কিছু পরিমাণ গ্যাসকে রাখা হয়েছে, তো এই যে গ্যাসের অণুগুলির যে আয়তন, এখানে যে গ্যাসের অণুগুলি আছে, এই অণুগুলির যে আয়তন, তা কি হয় না, এই যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের তুলনায় অনেক নগণ্য হয় বা অনেক কম হয়, ঠিক আছে। তাহলে গ্যাসের অণুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়, নগণ্য, ঠিক আছে। আচ্ছা, এরপর যে পঞ্চম বৈশিষ্ট্যটা আছে, গতীয় তত্ত্বটা আছে, তা হচ্ছে 5, ঠিক আছে। এই যে গ্যাসগুলি, ধরো এই যে গ্যাস, এখানে ধরো কিছু পরিমাণ গ্যাস আছে, তো এই গ্যাসগুলি যখন ছোটাছুটি করে তখন কি হয়, নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং এই দেওয়ালে কি হয়, এই যে গ্যাস, ধরো এই গ্যাস কি হয়, চারদিকে ছোটাছুটি করে এবং ছোটাছুটির সময় কি হয়, যে নিজেদের সাথে এবং পাত্রের দেয়ালে ধাক্কা খায় এবং এই যে গ্যাসের পাত্রের দেয়ালে যে ধাক্কা খায়, এর জন্য কি হয়, গ্যাসের চাপ সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে গ্যাস অণুগুলির, ঠিক আছে, পাত্রের দেয়ালে পাত্রের দেওয়ালে ঠিক আছে, কি হয়, অবিরত ধাক্কা দেয়, অবিরত, ঠিক আছে, বা আচ্ছা, অবিরত কি হয়, ধাক্কা দেয়, ধাক্কা দেয়, ধাক্কা দেয়, ঠিক আছে। আর এই ধাক্কা দেওয়ার ফলে এর ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়,
গ্যাসের চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর দেখো পরের যে বই মানে গতীয় তত্ত্বটি আছে সেটি হচ্ছে এই যে গ্যাসের অণুগুলি, ঠিক আছে, এই অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বললেই চলে। গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল, ঠিক আছে, নেই বললেই চলে। অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, বিকর্ষণ বল নেই। ঠিক আছে, আর 7 নাম্বার যে গতীয় তত্ত্বটি আছে সেটি কি না, এই যে গ্যাসের অণুগুলির যে গতিশক্তি, ঠিক আছে, তা কি হয় না পরম উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে, গ্যাসের অণুগুলির গতিশক্তি, ঠিক আছে, পরম উষ্ণতার সমানুপাতিক, পরম উষ্ণতার সমানুপাতিক। সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গ্যাসের অণুর মানে গ্যাসের যে গতীয় তত্ত্ব, ঠিক আছে, তার কয়েকটি পয়েন্ট, ঠিক আছে, দেখে নেবে। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই।